আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে ফিজিক্স সাবজেক্টের সরল সন্নিহিত গতি নিয়ে আলোচনা করব। আর এই টপিকসটা তোমাদের ফিজিক্স ভৌত পাঠের মধ্যেও পড়ে নাই, সাউন্ড পাঠের মধ্যে পড়ে নাই। কারণ আমি যদি বলি যে এটা সরল দোলকের সাথে মিল আছে, তাহলে বলতে পারবো কি ফিজিক্স ভৌত পাঠ। আর যদি বলি যে না সাউন্ডের সাথে মিল আছে, কারণ অসিলেশনস অ্যান্ড সাউন্ড এর মতো হয়, তো সেক্ষেত্রে হয় এটা সাউন্ডের মধ্যে। তো এটা কোন ধরনের টপিক এটা বলা আসলে মুশকিল। তবে আমরা পড়ে নিব, পড়লে তো আর সমস্যা নাই যে কোন পাঠের। ঠিক আছে, তো আমরা শুরু করতে পারি এখন। ওকে, তাহলে আমরা এখন আলোচনা করব সরল সন্নিহিত গতি অথবা সিম্পল হারমোনিক মোশন নিয়ে। আর আমার প্রথমেই জানতে হবে সরল সন্নিহিত গতি কি অথবা এর সংজ্ঞাটা কি, এটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে। তাহলে সরল সন্নিহিত গতি কি, তাহলে এটা আমি লিখবো না, শুধু বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও। কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতি যদি সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সরণের সমানুপাতিক হয়, তবে ওই বস্তু কণার গতিকে সরল সন্নিহিত গতি বলে। কি বললাম বলো তো? বলতে পারো কেউ? বললাম কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সরণের সমানুপাতিক হয়, তবে ওই বস্তু কণার গতিকে সরল সন্ধিত গতি বলে। ঠিক আছে, এখন সরল সন্ধিত গতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের এখান থেকে থিওরিটি এতটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো ম্যাথ। তো ম্যাথের জন্য যেসব সূত্র দরকার সেসব সূত্র আমরা অবশ্যই ভালোভাবে শিখব, এবং এই সূত্র কোত্থেকে আসলো, কীভাবে ডেরিভেশন হলো, এগুলো নিয়ে আলোচনা করব। আর এর সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে সরল সন্ধিত গতির, এই বৈশিষ্ট্যগুলো এখন দেখব আমরা। তো সরল সন্ধিত গতির 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটি অবশ্যই পর্যায়বৃত্ত গতি হবে। পর্যায়বৃত্ত গতি, তাহলে সরল সন্ধিত গতির একটা বৈশিষ্ট্য হলো এটা হবে অবশ্যই পর্যায়বৃত্ত গতি। 2 নম্বরে হবে এটা অবশ্যই, যদি পর্যাবৃত্ত গতি না হয় তাহলে অবশ্যই কি হবে, স্পন্দন গতি হতে হবে। স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো হলো 1 নম্বর হলো এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি, না হয় স্পন্দন গতি। তারপরে আর একটা বৈশিষ্ট্য হবে এটি ত্বরণ হবে সরণের সমানুপাতিক। ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং দিক হবে বিপরীত। এবং দিক হবে বিপরীত। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এটার ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে, অর্থাৎ ত্বরণ যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যা আশা করবে অথবা চলাচল করবে। এজন্য বলা হইতেছে কি ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। ক্লিয়ার? তাহলে আমি আবার রিপিট করি, সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি এখন। সরল সন্ধিত কণার অথবা সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো হলো এটা অবশ্যই হবে পর্যাবৃত্ত গতি, না হয় হবে স্পন্দন গতি। তারপর ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং দিক হবে বিপরীত। আর 4 নম্বর বৈশিষ্ট্য লিখলাম ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। তো এখন আমরা পর্যাবৃত্ত গতিটা নিয়ে আলোচনা করি প্রথমে, তাই না? প্রথমে আমরা আলোচনা করব পর্যাবৃত্ত গতি নিয়ে। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা আমি লিখবো না, আমি তোমাদের পড়ে শোনাই অথবা বলে শোনাই, তোমরা এটা কি করবা, লিখে নিতে পারো। এবং এতটা ইম্পর্টেন্ট না এগুলা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি বলবো এখন পর্যাবৃত্ত গতিটা কি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে এক নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এখন এটা বললে ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু আমি তোমাকে চিত্রের মাধ্যমে আঁকিয়ে দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা। তার আগে উদাহরণ দিই, পর্যাবৃত্ত গতিটা হলো ফ্যানের গতি। যেমন ফ্যান যদি ঘোরে, তাহলে ফ্যানের ঘুরলে একটা গতি হবে না, ফ্যানের যে পাখার একটা গতি হবে, এই গতিটা হলো পর্যাবৃত্ত গতি। অথবা দেখো ঘড়ির কাঁটা ঘুরতেছে না, যেহেতু ঘড়ির কাঁটা ঘুরতেছে সেহেতু ঘড়ির কাঁটার ওই গতিটা হবে একটা পর্যাবৃত্ত গতি। আবার যদি আমি বলি একটা সাইকেলের চাকা ঘুরতেছে, তাহলে এই গতিটা হবে কি গতি, পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে কিভাবে আমি যদি ঘড়ি কাঁটা আঁকাই একটা, এই ধরো একটা ঘড়ি, এদিকে থাকে 12, 6, 3, এরকম তো ঘড়ির কাঁটা থাকে। ধরো এই একটা হলো ঘন্টার কাঁটা, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে
মিনিটের কাঁটা। এ ধরো এই সেকেন্ডের কাঁটাটা ঘুরতেছে না, এভাবে এভাবে ঘুরতেছে না, ঘুরতেছে। তাহলে আমি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কি বললাম এখন মিলিয়ে নাও। বললাম কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, অর্থাৎ এটা একটা গতিশীল কণা, এই বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে। অর্থাৎ দেখো, এই দেখো এখানে চলা শুরু হয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে এখানে আবার আসছে একই দিক থেকে না, আবার কিছুক্ষণ পরে ঘুরে আবার একই দিক থেকে আসছে না, আবার কিছুক্ষণ পরে ঘুরে আবার একই দিক থেকে আসছে। এটা কি বলা হইতেছে? কি গতি বলো তো? পর্যাবৃত্ত গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে বারো একই দিক হতে অতিক্রম করে, তবে সে গতিকে কি বলা হবে? পর্যাবৃত্ত গতি। সেম যদি আমি এমন একটা পাখা আঁকাই, একটা ফ্যান বিবেচনা করো। ফ্যান তো আঁকাতে পারি না আমি, তাহলে কি করব? হুম, নিচে ফ্যান আঁকাতে পারি না, আর এখন কি হবে? কেমনে যে ফ্যান আঁকাবো আর তোমাদের কেমনে যে বোঝাবো বলো? এরকম না, ফ্যানগুলো এরকমই থাকে তাই না? এখন দেখো ফ্যান ধরো যে এইখান থেকে চিন্তা করো, আমি ধরলাম এই একটা নির্দিষ্ট বিন্দু, এই দেখো ফ্যান ঘুরতেছে এভাবে না, এই যেভাবে ঘুরতেছে না, এইভাবে ঘুরতেছে, এই যে এইভাবে ঘুরতেছে, ফ্যানটা এইভাবে ঘুরতেছে। তাহলে কি করতেছে? নির্দিষ্ট সময় পর পরে এই বিন্দুতে আসতেছে না, একটা যে কোনো ধরো এই পাখাটাই কিছুক্ষণ পর এখানে আসছে, আবার ঘুরে আবার এখানে এসেছে, আবার ঘুরে এখানে এসেছে, এবং দেখো যেভাবে আসুক না কেন এইদিকে গিয়ে আসতেছে। তার মানে এই গতিটা হবে কি গতি? পর্যাবৃত্ত গতি। ঠিক আছে। সেম যদি আমি বলি সাইকেলের চাকা যদি বিবেচনা করো, একটা সাইকেলের চাকা যদি বিবেচনা করো, কি করবে? ঘুরবে একটা নির্দিষ্ট সময় পরে পরে, একই বিন্দু অভিমুখী হবে না, তাহলে দেখে বলতে পারবো আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি এক ধরনের সরল সন্ধিত গতি। ক্লিয়ার? যেহেতু সরল সন্ধিত গতির একটা বৈশিষ্ট্য হলো পর্যাবৃত্ত গতি, সেহেতু অবশ্যই পর্যাবৃত্ত গতিটা হবে একটা সরল সন্ধিত গতি। দেখো তো পর্যাবৃত্ত গতি নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? মনে হয় থাকার কথা না। তাহলে আমরা পরবর্তী যে গতিটা আছে স্পন্দন গতি, এই স্পন্দন গতিটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। ঠিক আছে, আমরা এখন স্পন্দন গতি নিয়ে আলোচনা করব। স্পন্দন, এখন আমরা আলোচনা করব স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতি কি আমি তোমাদের বলি, একটু ভালোভাবে শোনো। পর্যাবৃত্ত গতি সম্পন্ন, অর্থাৎ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে তার সেই গতিকে স্পন্দন গতি বলে। বুঝলা না তাই না? ঠিক আছে, এভাবে বুঝবা না, আমি যদি চিত্রের মাধ্যমে তোমাকে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবা। তবে আমি আরেকবার তোমাদের বলি, দেখো বুঝতে পারো কি না। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে তার সেই গতিকে স্পন্দন গতি বলে। এটা কেমন হতে পারে? যেমন সরল দোলকের গতি। সরল দোলক কি করে? দেখি রাউন্ডে অতিক্রম করে তা না, কিন্তু একবার একদিকে যায় আবার বিপরীত দিকে ফিরে আসে, তাই না? তারপরে হতে পারে কম্পনশীল সুরশলাকার গতি, অথবা গিটারের তারের দোলকের গতি, এরকম হতে পারে, তাই না? অথবা স্প্রিংয়ের গতি। এগুলো হলো স্পন্দন গতি। এটা কিভাবে হয়? ধরো যে একটা সরল দোলক আঁকায় আমি এখানে, এই যে সরল দোলক, এদিকে সর্বোচ্চ এই বিন্দু পর্যন্ত আসে, আর এদিকে সর্বোচ্চ এই বিন্দু পর্যন্ত আসে। তাহলে দেখো আমরা কি বললাম সংজ্ঞাটা? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি এর পর্যায়কালের, দেখো অর্ধেক সময় এক নির্দিষ্ট দিকে গেল, অর্ধেক সময় গেল এক নির্দিষ্ট দিকে, এবং তারপর কি বলতেছি, এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে আসে, তাকে কি বলা হবে? স্পন্দন গতি। অর্থাৎ দেখো যখন ছিল পর্যাবৃত্ত গতি, সে শুধু ঘুরছে একই দিকে বারবার ঘুরতেছিল, কিন্তু যেগুলি স্পন্দন গতি সেগুলো কী করছে, একবার এখান থেকে ধরো যে এইটাকে এই পয়েন্টে ছেড়ে দিলা, একবার এদিকে গেল আবার এদিকে গেল, একবার এদিকে গেল একবার এদিকে গেল, এই গতিটা হলো স্পন্দন গতি। তাহলে ক্লিয়ার? অর্থাৎ দেখো, তাহলে ধরলাম এই একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে এদিক থেকে যাওয়ার সময় এদিক থেকে অতিক্রম করতেছে, আবার এদিক থেকে আসার সময় এদিক থেকে অতিক্রম করতেছে, তাহলে দুই দিক থেকে অতিক্রম করতেছে না? এটাই হলো আমাদের স্পন্দন গতি। কিন্তু আমরা যদি পর্যাবৃত্ত গতি কল্পনা করি, একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম,
এদিক দিয়ে যাচ্ছে, দেখো এইভাবে যাচ্ছে, ওই একই দিক থেকে বারবার আসতেছে, তাই না? তাহলে যদি একই দিক থেকে বারবার আসে তাহলে সেটা হবে পর্যাবৃত্ত গতি। আর যদি দুই দিক থেকে ওই একটা বিন্দুকে অতিক্রম করে তাহলে সেটা হবে কি গতি? স্পন্দন গতি। তাহলে এখন দেখো আমি যদি একটা দোলনা বিবেচনা করি, আচ্ছা একটা দোলনা বিবেচনা করি, ধরো যে ধরো এখানে একজন বসে আছে, এভাবে বোঝা যায় এখন বসে আছে ওর উপরে। এখন দেখো এখান থেকে যদি দোলনাটাকে যদি উপরে নিয়ে ছেড়ে দেওয়া যায় তাহলে কি হবে? ধরো যে এই একটা বিন্দু কেন্দ্র করে একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, তার মানে একবার এদিক থেকে আর একবার বিপরীত দিক থেকে ছেদ করবে, তাই না? তার মানে এটাই হচ্ছে স্পন্দন গতি। তারপর যে তোমাকে আরেকটা উদাহরণ দিই, স্প্রিং। এই স্প্রিং ধরো সাম্য অবস্থায় আছে, এ কি করছো? টাইনা ছেড়ে দিছো, ছেড়ে দিলে কি হবে? প্রথমে একটু এটা একটু এদিকে আসবে, তারপর ছেড়ে দিলে কি হবে? আবার একটু উপর দিকে চলে যাবে না? তাহলে এই বিন্দু কেন্দ্র করে একবার কি হবে? একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে। অর্থাৎ পর্যাবৃত্ত গতি হলো একই দিক থেকে বারবার অতিক্রম করবে, আর স্পন্দন গতি হলো মানে বিপরীত, একবার যাবে সেম দিক থেকে, পরবর্তীতে আসবে বিপরীত দিক থেকে। ক্লিয়ার? তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতির সম্পর্কে ধারণা চলে এসেছে। ওকে, এখন আমরা 3 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব, 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং দিক হবে বিপরীত। অর্থাৎ এই যে এখন যে বিন্দু চলাচল করতেছে, অথবা ধরো যে এই সরলরেখার ববটা চলাচল করতেছে, এর ত্বরণটা হবে কোন দিকে? ত্বরণটা হবে সরণের বিপরীত দিকে। আর এবং এটা হবে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ত্বরণ যা হবে সরণও তাই হবে, এবং দিকটা হবে বিপরীত। আর হবে কি, ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে, অর্থাৎ আমরা দেখতেছি যে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী করে ত্বরণটা হচ্ছে, তাই না? একবার এদিক থেকে হলে এদিকে ত্বরণ, আবার এদিক থেকে চিন্তা করলে এদিকে ত্বরণ, মানে ত্বরণটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কাজ করতেছে এখানে। তাহলে আমাদের বৈশিষ্ট্য সম্বন্ধে সব ক্লিয়ার। এখন আমরা সরল সন্ধিত গতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব, এবং এই সূত্রের সাহায্যে আমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে। ঠিক আছে? সবাই স্লাইডের দিকে লক্ষ্য করো, দেখো এখানে একটা স্প্রিং দেখানো হয়েছে। এই যে স্প্রিংটা, এটা সাম্য অবস্থায় আছে। এটা কি অবভাবে আছে? এটা আছে সাম্য অবস্থায়। মানে একটা স্প্রিং এর সাথে একটু ওজন ঝুলে যাওয়ার কারণে এটা কি আছে? সাম্য অবস্থায় আছে। এখন দেখো এই স্প্রিংকে যদি, স্প্রিং শেষ প্রান্তকে যদি টেনে যদি এ পর্যন্ত টানো, টান লম্বা হবে না স্প্রিংটা? ধরো যে এক্স দূরত্ব অতিক্রম করছে নিচের দিকে, অর্থাৎ এই স্প্রিংটাকে, এর ওজনটা, এই ওজনটাকে যদি টানো নিচের দিকে হবে, টেনে এই পর্যন্ত বর্ধিত করা যাবে না এইভাবে। এক্স মিটার ধরো নিচের দিকে নিয়ে আসছো, আনার পরে যদি ছেড়ে দাও তাহলে কি হবে? স্প্রিংটা কাঁপতে থাকবে না, দুলতে থাকবে না এইভাবে। তাহলে প্রথম ছেদের কারণে যে এদিকে কিন্তু একটু কম্প্রেস হবে, উপর দিকে উঠে যাবে, এই পয়েন্ট পর্যন্ত আসবে না। কারণ কি, স্প্রিং এটা কম্প্রেস হতে পারে, সংকুচিত হতে পারে, এবং কি প্রসারিত হতে পারে। তাহলে এই পয়েন্ট থেকে ছেড়ে দিলে কি হবে? এখান থেকে আরও উপর দিকে উঠে যাবে। ধরলাম উঠে এই পর্যন্ত চলে গেছে, যেখানে সংকুচিত হয়ে এই পর্যন্ত উঠে গেছে। এবং এখানে যদি এক্সট্রা কোনো বাধা না থাকে, আমরা যতটুকু লম্বা করবো পিছন দিকে অতটুকু অতিক্রম করবে, তাই হবে না? আচ্ছা দেখো, আমরা এখন আলোচনা করতেছি একটা স্প্রিং নিয়ে। একটা স্প্রিং সাম্য অবস্থায় ছিল, এই স্প্রিংকে যদি আমরা টেনে এক্স মিটার পর্যন্ত বর্ধিত করে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা তো বসে আর চা খাবে না, স্প্রিংটা কী করবে? দৌড়াদৌড়ি করবে। তাহলে এখান থেকে ছেড়ে দিলে সে একবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, এভাবে কী করতে থাকবে? ভাইব্রেশন করতে থাকবে, তাই না? অথবা স্পন্দন করতে থাকবে। তখন আমরা বলতেছি যে সাম্য অবস্থা ছেড়ে দিলে এক্স মিটার নিচে নামালাম, এবং ছেড়ে দিলে ওই সাম্যাবস্থার উপরের দিকে এক্স মিটার উপরে উঠে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্প্রিংয়ের উপরে যে আমরা বলটা প্রয়োগ করলাম, অথবা স্প্রিং শেষের ওজনটা, এই ওজনটা ছেড়ে দেওয়ার কারণে স্প্রিংয়ের ভিতর থেকে একটা যে বল সৃষ্টি হলো, সেই বলটা কি হবে? এই সরণের সমানুপাতিক হবে, তাই না? কারণ বল যত বেশি দিব সরণটা তত বেশি হবে, আর বল যত কম দিব সরণটা কি হবে? তত কম হবে। এইখানে আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দিই, এটা তো আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা সমান চিহ্ন আসে এবং একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তাহলে এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসবে কে এক্স। ঠিক আছে? তাহলে আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা সূত্র পেলাম হলো এফ ইকুয়াল টু কে এক্স। মনে থাকবে আমাদের সূত্র হবে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে, এফ ইকুয়াল টু কে এক্স। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আমাদের কেটা কি বলতো? কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। আর এফ, এফ হচ্ছে কি? এফ হচ্ছে ফোর্স, তাই না? এই ক্ষেত্রে ফোর্সটা হবে রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স।
অথবা বাংলা একে বলা হয় বা প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। অর্থাৎ স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এর ভিতরে একটা বল কাজ করবে না, একটা বল অনুভূত হবে। এই বলটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝতে পারছো নাকি? আমরা তাহলে স্প্রিংয়ের সাম্য অবস্থার এখান থেকে আমরা একটা সূত্র বের করলাম, এফ ইকুয়াল টু কে এক্স। ঠিক আছে, এখন আমরা স্প্রিংয়ের ভিতরে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে সেটা বের করব। তাহলে স্প্রিংয়ের স্থিতিশক্তি, স্থিতিশক্তি ইকুয়াল টু কি বলা যাবে? আচ্ছা, শক্তি যে কথা, কাজ একই কথা না? আমরা শক্তি কি কাজ বলতে পারি? তাহলে শক্তি সমান কি লেখা যাবে? বল ইন্টু বলের দিকে সরণ, বলের দিকে সরণ। ঠিক আছে, তাহলে বলো তো এই যে স্প্রিং এর ভিতরে কি পরিমাণ বল প্রয়োগ করা, মানে এর ভিতরে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হয়েছে, কি পরিমাণ রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে? এফ। এবং কি পরিমাণ সরণ হয়েছে? এক্স সরণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? স্থিতিশক্তি পাবো। এখন দেখো এই এক্স কতটুকু এটা আমরা জানি না, সীমাটা কতটুকু এটা আমরা জানি না। একে যদি আমরা এক কাজ করি, ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করে আমরা সম্পূর্ণ শক্তিটা বের করতে পারবো এর মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কি নিতে হবে? দূরত্বটা নিতে হবে, একটা ক্ষুদ্র একটা দূরত্ব। কারণ ক্ষুদ্র একটা দূরত্বের সাপেক্ষে আমরা যদি পূর্ণ একটা বলকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে? সম্পূর্ণ শক্তিটা পাওয়া যাবে। ইন্টিগ্রেশন করবো কোন পর্যন্ত? একদম জিরো থেকে সর্বোচ্চ দূরত্ব এক্স পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো? কাজ পাবো। অথবা কাজ মানে কি? শক্তি। ঠিক আছে, আমরা যদি ছোট একটা দূরত্বের সাপেক্ষে যদি এফকে যদি ইন্টিগ্রাল করি তাহলে কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। আর কাজ সমান কি? শক্তি। তাহলে দেখো তো এখানে যদি আমরা মানটা বসাই, এফ সমান কি বসানো যায়? কে এক্স ইন্টু ডি এক্স। এখানে কেটা কনস্ট্যান্ট, কেটে বাইরে নিয়ে আসলাম। আর এক্সকে যদি ইন্টিগ্রাল করি তাহলে কি হয়? এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। আর হচ্ছে আপার ভ্যালু আর লোয়ার ভ্যালুটা বসিয়ে দাও এখানে। তোমার সবাই ইন্টিগ্রেশন শিখছো না? এখন ইন্টিগ্রেশন ক্লাস তো হয়েছে, সবাই তো জানো। তাহলে এক্স এর ভ্যালু এক্স বসালে কি হবে? এক্স, আর জিরো বসালে জিরো। তাহলে শুধুমাত্র কি থাকে? কে ইন্টু এক্স স্কোয়ার ভাগ 2 সমান সমান কি লেখা যায়? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি নির্ণয়ের সূত্র কি শিখলাম? বল ইন্টু বলের দিকে সরণ। এখান থেকে আমরা সূত্র পেলাম হাফ কে এক্স স্কোয়ার। অথবা স্থিতিশক্তিকে আমরা বলতে পারি পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি সমান কি সূত্র হলো? ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। মনে থাকবে? পটেনশিয়াল এনার্জি সমান কি হয়? হাফ কে এক্স স্কোয়ার। আমরা এখন সরল সন্ধিত গতির সমীকরণ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আমাদের মূলত টপিকটা শুরু হবে। ঠিক আছে, কি বললাম বলো তো? এখন থেকে আমাদের সরল সন্ধিত গতির সমীকরণ লিখব এবং এখান থেকে আমাদের মূলত আজকের এই টপিকটার মানে কি বলবো যে মেন যে সূত্রগুলো এখান থেকে আলোচনা হবে। তাহলে আমরা যেহেতু সরল সন্ধিত গতি পড়তেছি এখন, তাহলে সরল সন্ধিত গতির একটা সাধারণ সমীকরণ থাকবে। তাহলে সাধারণ সমীকরণটা কি এটা আমরা এখন লিখব। সরল স্পন্দিত গতির সাধারণ সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা আমাদের সব সময় একদম শুধু মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে, হাতের আগে আনে রাখতে হবে, যেন হাত মুখস্থ করে রাখে এটা। আচ্ছা, তাহলে আমরা বললাম সরল স্পন্দিত গতির সাধারণ সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে আমাদের নোটেশন লিখতে হবে এক্স কি বোঝায়, তাই না? এক্স একটা নির্দিষ্ট দূরত্ব বোঝায়, যে কোনো জায়গার একটা দূরত্ব, যে কোনো অবস্থানের একটা নির্দিষ্ট দূরত্ব। আর এতে বোঝায় হচ্ছে বিস্তার, এতে কি বোঝায়? বিস্তার। আর এই ওমেগাতে কি বোঝায় বলতে পারো? ওমেগাটা হলো কি? কৌণিক, কৌণিক বেগ। কৌণিক বেগকে কৌণিক কম্পাঙ্ক বলা যায়। কৌণিক বেগকে কৌণিক কম্পাঙ্ক বলা যায়। ঠিক আছে, কৌণিক বেগের আরেক নাম কি? কৌণিক কম্পাঙ্ক। আর এই যে টি, টিতে কি বোঝায়? সময়। আর আমাদের যে ডেল আছে না, এই যে ডেল, এই ডেলতে বোঝা হচ্ছে দশা। তাহলে দেখো এখানে আমরা দূরত্ব তো বুঝি, তাই না? দূরত্ব সবাই বুঝি, এখানে নির্দিষ্ট দূরত্ব বোঝাবে, কিন্তু বিস্তারের সাথে সবাই আমরা পরিচিত না। এতে কি বোঝাবে? বিস্তার। বিস্তার কি?
কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। এখন তোমাদের আমি একটা আগের স্লাইডে দেখাই বিস্তারটা কি। এটা হলো দেখো, এই যে একটা বস্তু সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো কি বিস্তার। তার মানে এখানে কি এটাই হচ্ছে বিস্তার, অথবা এদিকে যদি কল্পনা করি এটা হচ্ছে তার বিস্তার। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি বস্তু সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। ঠিক আছে, আচ্ছা তারপরে বলা হইতেছে কণিক বেগ। কণিক বেগ আমরা সবাই বুঝি ওমেগাতে কণিক বেগ, তবে একটা নতুন জিনিস আছে এখানে, কণিক বেগকে আমরা কণিক কম্পাঙ্ক বলতে পারি। কণিক বেগকে কণিক কম্পাঙ্ক বলতে পারি। আর টিতে সময়টা আমরা সবাই জানি। আর ডেল, ডেলটা হচ্ছে দশা। দশা কি? দশা হলো সরল সন্দিত স্পন্দনশীল কোনো কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে সরণ, বেগ, বল, ত্বরণ ইত্যাদিকে বোঝাবে। মানে আমি তোমার বলি না তোমার দশা কি এখন, এরকম দশা মানে অনেক ধরনের দশা হতে পারে। তার সময় কীরকম আছে এখন, সরণ কী আছে, বেগ কী আছে, বল কী আছে, ত্বরণ কী আছে, এই সব কম্পোনেন্টগুলো বোঝাবে। ঠিক আছে, তাহলে ডেল মানে কি দশা। এই দশা বলতে কি বোঝাবে? যে কোনো একটা মুহূর্তের সরণ, বেগ, বল, ত্বরণ ইত্যাদি বোঝাবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব। মডিফাই করে করে বিভিন্ন ধরনের সূত্র বানাবো আমরা। অর্থাৎ আমাদের এই অধ্যায়ে যেসব সূত্র প্রমাণ হবে সব এই একটা সূত্রের উপর ডিপেন্ড করে সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি ধরনের সূত্র আসতে পারে এখান থেকে। সেটা হলো আমরা একটা সূত্র পেলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে কি হবে? ডিফারেন্সিয়াল তো করা শিখে গেছো সবাই, তাই না? তাহলে দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব সময়ের সাপেক্ষে। আমরা যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, অর্থাৎ ডি ভাগ ডি এক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়ালের চিহ্ন, সরি ডিটি। যেহেতু আমরা এখন সময়ের সাপেক্ষে করব সেহেতু নিচে ডিটি দিতে হবে, ইন্টু এক্স, মানে এক্সকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলাম। তাহলে একে যদি ডিফারেন্সিয়াল করি আমরা তাহলে কি হবে? এ কনস্ট্যান্ট থেকে গেল, সাইনকে করলে কি হয়? কস ওমেগা টি প্লাস ডেল। যেহেতু এটা কস থিটা, আমরা এরকম পড়ছি না, সাইন থিটাকে ডিফারেন্সিয়াল করে হয় কস থিটা, কিন্তু এটা আসলে থিটা না। তাহলে থিটাকে যদি ডিফারেন্সিয়াল করা যায় তাহলে কি পাওয়া যায়? ওমেগা। সব ডিফারেন্সিয়াল শিখে নিও তোমরা, ডিফারেন্সিয়াল না শিখলে কিন্তু বিপদ আছে সামনে, কারণ সামনে প্রত্যেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল কাজে লাগবে। তাহলে দেখো আমরা আবার জানি যদি আমরা সরণকে ডিফারেন্সিয়াল করি সময়ের সাপেক্ষে তাহলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যায়, তাই না? সরণকে যদি ত্বরণের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। কারণ দেখো সময়, সরণ ভাগ সময়, তার মানে কি বেগ। তার মানে এভাবে লিখতে পারি, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমাদের সূত্র আরেকটা পেয়ে গেলাম না আমরা, বেগ নির্ণয়ের সূত্র। দেখো প্রথমে ছিল আমাদের সরণ নির্ণয়ের সূত্র। যে কোনো মুহূর্তে সরণ ইকুয়াল টু কি লিখতে পারি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আর যে কোনো মুহূর্তের বেগ নির্ণয়ের সূত্র কি হয়? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। ক্লিয়ার? কীভাবে হলো? এই সরণকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে পাওয়া যায় ভেলোসিটি। আবার যদি আমরা ভেলোসিটিকে ডিফারেন্সিয়াল করি তাহলে কি পাওয়া যায় দেখো তো। আবার এই ভেলোসিটিকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করব, তাহলে এটাকে ডিফারেন্সিয়াল করলে কি হয়? এই ওমেগাটা যে কনস্ট্যান্ট থাকলো, আর কসকে যদি ডিফারেন্সিয়াল করো তাহলে কি পাওয়া যায়? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এটা তো ঠিক না, এই ডিফারেন্সিয়াল করলে আবার টি হিসেবে ডিফারেন্সিয়াল করো তাহলে কি পাওয়া যাবে? ওমেগা। আর আমরা কি জানি, যদি বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করা যায় তাহলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। অথবা দেখ বেগ ভাগ সময় সমান ত্বরণ। তাহলে মাইনাস চিহ্নের সামনে চলে আসলো, এই ওমেগার ওমেগুন গুলো কি হয়? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন যদি বলে সরল সন্দিত গতির সরণ নির্ণয় করো তাহলে এক্স ইকুয়াল সূত্র কি হবে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। যদি বলা হয় সরল সন্দিত গতির বেগ নির্ণয় করো তাহলে বেগ নির্ণয়ের সূত্র কি হবে? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এখন যদি বলা হয় সরল সন্দিত গতির ত্বরণ নির্ণয় করো তাহলে ত্বরণ নির্ণয়ের সূত্র কি হবে? এফ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। এই দেখো একটা মাইনাস আসতেছে না? আমরা ওই যে মনে করো সরল সন্দিত কোনো একটা বৈশিষ্ট্য পড়ে আসছিলাম, কি হবে? সরণটা হবে ত্বরণের সমানুপাতিক, কিন্তু কি হবে? মাইনাস একটা চিহ্ন হবে, বিপরীত দিক হবে, তাই না? এটা পড়ে আসছিলাম না 3 নাম্বার ওই বৈশিষ্ট্য, প্রথমে লিখছিলাম, মনে আছে নাকি তোমাদের? আচ্ছা তাহলে দেখো এই তিনটা সূত্র আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এস সাইন ওমেগা টি প্লাস ডিএল, অর্থাৎ সরণ নির্ণয়ের সূত্র। আর একটা হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র, ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডিএল। এবং
ত্বরণ নির্ণয় সূত্র এফ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমার মনে করো তো স্প্রিংয়ের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি নির্ণয় সূত্র কী শিখেছিলাম আমরা? ইপি এগুলো শিখলাম কি হাফ কে এক্স স্কোয়ার, এটা শিখে আসছিলাম না আমরা? মনে আছে এটার কথা? কোথায় শিখছিলাম বলো তো? যেখানে শিখছিলাম ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, পটেনশিয়াল এনার্জি, তাই না? আর বলো তো যদি কাইনেটিক এনার্জি বলি, কাইনেটিক এনার্জি নির্ণয় সূত্র কী হবে? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা তো আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর স্প্রিংয়ের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি নির্ণয় সূত্র কী শিখেছিলাম? ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন যদি তোমাকে বলা হয় যে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি কত হবে, তাহলে কী বলবা বলো? হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, টোটাল এনার্জি নির্ণয় সূত্র কী হবে? দুটো যোগ করে দিব, দুটো যোগ করে দিলে হয়ে যাবে। অথবা টোটাল এনার্জিকে আমরা ইটি দ্বারা প্রকাশ করতে পারি, টোটাল এনার্জি ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এভাবে লিখতে পারি না আমরা? অবশ্যই লিখতে পারি, কোনো সমস্যা তো নাই। আচ্ছা, যেহেতু এগুলো স্প্রিংয়ের ক্ষেত্রে আলোচনা করতেছি, সেহেতু স্প্রিংয়ের ক্ষেত্রে আর একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। স্প্রিংয়ের ক্ষেত্রে কৌণিক বেগের সূত্র হলো ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম। এখানে ওমেগা তো আমরা জানি, ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, একই কথা। আর কেটা হচ্ছে কি? স্প্রিং কনস্ট্যান্ট। আর এম মানে কি? এম মানে ওই যে স্প্রিংয়ের সাথে যে আমরা ভর ঝুলিয়ে দিই, ধরো যে এটা স্প্রিং, এর সাথে একটা ওজন ঝুলিয়ে দিছি না, এটার ভর অথবা স্প্রিংয়ে ঝুলানো ওজন, স্প্রিংয়ে ঝুলানো ওজন। ঠিক আছে, তাহলে দেখো তো টোটাল এনার্জি নির্ণয় সূত্র হবে ইপি প্লাস ইকে, তাই না? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক কত হবে, সেটা বের করার সূত্র হবে কি? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সূত্রটা, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে এবং এটা আমরা ভুলে যাই সাধারণত, সেহেতু এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন দেখো, আমরা টোটাল এনার্জি ইটি সমান লিখতে পারি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাই না? এখান থেকে যদি আমরা লিখি ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, আর এর সময় লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন দেখো তো তোমার মনে আছে নাকি সহজ গতির সমীকরণ কি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ভুলে গেছে না? মনে আছে? এখন দেখো এই এক্সের জায়গায় এই মানটা বসানো যাবে? যদি বসাতে পারো তাহলে বসিয়ে দাও। এক্সের জায়গায় কী হবে বলো? এটার উপর স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এখানে এক্সের ভ্যালু এটা, এখানে এক্স স্কোয়ারের জায়গায় এটার উপর স্কোয়ার করে দাও, তাহলে এরকম হবে না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল এর উপর স্কোয়ার প্লাস হাফ, আচ্ছা হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম, আচ্ছা দেখো তো এই যে এক্সকে ডিফারেন্সিয়াল করার পরে বেগ পাওয়া গেছে না? ওই যে এক্সকে সমস্যা ডিফারেন্সিয়াল করলে বেগ পাওয়া গেল, বেগ নিয়ে সূত্রটা কী পাইছিলাম মনে আছে? এটা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এটা আমরা করতে পেলাম বলো তো? এই যে এখানে আমরা প্রমাণ করছিলাম না, এই যে এক্স ভি এফ, এখানে আমরা লিখতেছি কিন্তু যে এক্স সমান এস সাইন ওমেগা ওমেগা টি প্লাস ডেল, তারপর ভি সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বসালাম, এখান থেকে যদি আমরা ভির মানটা বসে, তাহলে কি হবে? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল এর স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এখানে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার
কস ওমেগা টি প্লাস ডেল, তাই না? আচ্ছা, তারপরে দেখো আর কি করতে পারি এখান থেকে, একটুখানি মানে ক্যালকুলেশন করি আমরা, দেখি ক্যালকুলেশন করে কিছু আনতে পারি নাকি। হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস, এখানে দেখো তো আমরা ওমেগা সমান কি শিখলাম, ওই পেজে শিখলাম ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম, এবং বললাম এটা ওই পরের অনেক ক্ষেত্রে কাজে লাগে, মনে থাকবে না, এটা বলছিলাম না। ওমেগা ইকুয়াল টু কি রুট ওভার কে ভাগ এম, এখান থেকে যদি পাশে স্কোয়ার করে পাশে স্কোয়ার হবে, তাহলে ওমেগা স্কোয়ার সময় কি লেখা যায় কে ভাগ এম, তাহলে হাফ এম স্কোয়ার, আর এই যে ওমেগা স্কোয়ার সময় কি লেখা যায় কে ভাগ এম কস ওমেগা টি প্লাস ডেল, তাই লেখা যায় না? দেখো তো এই এম এর সাথে এম কাটাকাটি করা যায় নাকি? তাহলে দেখো হাফ কে স্কোয়ার কমন যায়, এখানে হাফ কে স্কোয়ার আছে, এখানে হাফ কে স্কোয়ার আছে, তাহলে এখানে কি থাকে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস, সরি এখানে কি হবে, এখানে যদি স্কোয়ার ছিল এখানে স্কোয়ার হবে না একটা, কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার মান কত, ওয়ান না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই ক্যালকুলেশন করলে কি হয় হাফ কে স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা টোটাল এনার্জি সমান বলতে পারবো না হাফ কে স্কোয়ার, এ মানে কি বলতো, এ মানে হলো আমাদের বিস্তার, তাই না? এই মানে বিস্তারের কথা মনে আছে, বিস্তার কাকে বলা হয়, সাম্য অবস্থান থেকে একটা বস্তু সর্বোচ্চ ধনাত্মক দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় কি বিস্তার। বিস্তার নিয়ে আলোচনা আগে করেছি আমি। তাহলে টোটাল এনার্জি সমান পাবো আমরা হাফ কে স্কোয়ার। তাহলে আমাদের যদি গতি শক্তি এবং পটেনশিয়াল এনার্জি দেওয়া থাকে তাও আমরা বলতে পারবো ইপি প্লাস ইকে, এটা বলতে পারবো। আর যদি এটা না দিয়ে যদি বলা হয় দেওয়া থাকে কে আর এর মান, তাহলে আমরা এটি সমান এভাবে লিখবো হাফ কে স্কোয়ার, লিখতে পারবো না? ওকে, তাহলে আমাদের টোটাল এনার্জি বের করতে পারলে আমরা সহজে বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের টোটাল এনার্জি বের করতে পারলে এভাবে বের করবো তোমরা। আমরা এখন নতুন একটা টপিকে চলে যাব, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে দেখো। আমাদের বলো তো এই বেগ নির্ণয়ের সূত্র কি? বেগ নির্ণয়ের সূত্র হলো ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। আমরা সরল সন্ধিত গতির সমীকরণ থেকে মানে দূরত্ব সমীকরণ পাই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। একে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে পাবো কি বেগ, বেগ সমান কি জানি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে? এখন দেখো তো এটাকে একটুখানি আমরা যদি মডিফাই করি তাহলে কি লেখা যাবে, এ ওমেগা আছে দেখো তো। আচ্ছা, আমি তোমাদের এখানে লিখে বুঝাই। আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি বলো তো ওয়ান। তাহলে কস স্কোয়ার থিটা সমান কত লেখা যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। অতএব কস থিটা সমান কি লেখা যাবে, এই পাশে স্কোয়ার আছে ওই পাশে রুট হয়ে যাবে না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে এখানে কস থিটা পরিবর্তে আমরা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে দিলাম রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এখানে থিটা না, থিটার পরিবর্তে আছে কি ওমেগা টি প্লাস ডেল, এটাই লিখতে হবে। লিখলাম, লেখার পরে দেখো আর কি কি করতে পারবো এখানে। আচ্ছা, একটু দেখো এখানে এ ওমেগা ঠিক রাখলাম, রাখার পরে রুট ওভার ওয়ান ঠিক রাখলাম, ওয়ান রাখার পরে এখন দেখো কি করতে পারি এটার পরিবর্তে। আচ্ছা, তাহলে এটা তোমার বোঝানোর জন্য আবার একটু লিখি। আমাদের সরল সন্ধিত কণার সমীকরণ এক সমান কি লেখা যায় এ সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো তো এই পাশে কি আছে, গুণাকার আছে না, এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ভাগ এ সমান কি লেখা যাবে সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো তো উভয় পাশে যদি বড় করি তাহলে কি লেখা যায় এক্স স্কোয়ার ডিভাইড ভাগ স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, লেখা যায় এভাবে। তাহলে দেখো তো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান কি লেখা যায় এক্স স্কোয়ার ডিভাইড ভাগ স্কোয়ার। তাহলে কি থাকে এ ওমেগা রুট ওভার স্কোয়ার লসাগু নিলাম, তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এই স্কোয়ার সাথে রুট কাটাকাটি হয়ে বের হয়ে চলে আসে না, কি থাকে ওয়ান ভাগ কে ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর সাথে কাটাকাটি তাহলে কি থাকে ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের বেগ নির্ণয়ের সূত্র আমরা এভাবে বের করতে পারবো না, ভি ইকুয়াল টু রুট ওভার ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন নতুন সূত্র পেলাম কি কি,
একটা পেলাম হচ্ছে টোটাল এনার্জি সমান হাফ কে স্কোয়ার, আর একটা পেলাম ভি নির্ণয় সূত্র, আর একটা পেলাম ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বি সমান আমরা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডিএল লিখতে পারি, আবার লিখতে পারি কি ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ কখন কোন ডাটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের কি বসবে, সমীকরণ বসবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা শুধু ইম্পর্টেন্ট বলছিলাম, এটা কিন্তু আমরা ভুলে যাই, কোনটা বলো তো? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম, কোন কম্পাঙ্ক ইকুয়াল টু রুট ওভার স্প্রিং কনস্ট্যান্ট ডিভাইড বাই স্প্রিং ঝোলানো ওজন। ঠিক আছে, তাহলে তো অনেক কিছু শিখলাম। এ পর্যন্ত যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। এই কয়েকটা সূত্র আমাদের মূলত। তাহলে একটা কাজ করি, তোমাদের আমরা এখন পর্যন্ত কী কী শিখলাম সেটা একটা পেজে লিখি, লিখে তোমাদের দেখাই এখন পর্যন্ত কী কী শিখলাম। আচ্ছা, এখন পর্যন্ত আমরা কী কী সূত্র শিখছি, কে কে বলতে পারবে? আচ্ছা, যারা বলতে পারবে তারা অনেক আগে আসো। মনে করো এই অধ্যায়ে যে তুমি সূত্রগুলো জানো, ম্যাথ করে ফ্যাক্টই না, ম্যাথ একদম ইজি, জাস্ট সূত্র রেখে মানগুলো বসাতে হবে, তাই ম্যাথ হয়ে যাবে। তাহলে আমরা এক নাম্বার থেকে দেখি কী কী সূত্র শিখেছি। প্রথমে এই অধ্যায় যেহেতু সরল সন্ধিত গতির অধ্যায়, তাহলে সরল সন্ধিত গতির এক নম্বরে মানে তার সাধারণ সমীকরণটা কী ছিল? তাহলে তাহলে সরল সন্ধিত গতির সাধারণ সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা ছিল না এক নম্বর সমীকরণ। আচ্ছা, দুই নম্বর সমীকরণ কী ছিল বলো তো? এই এক্সকে যদি আমরা ভি এর টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করতাম তখন আমরা কী পেয়েছিলাম? বেগ। বেগ নির্ণয়ের কী সূত্র ছিল বলো তো? বেগ নির্ণয়ের সূত্র ছিল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তিন নম্বরে যখন আমরা এই ভিকে আবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করেছিলাম তখন পেয়েছিলাম ত্বরণ। সে ত্বরণ নির্ণয়ের সূত্র পেয়েছিলাম মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে না? দেখো তো এই সূত্রগুলো পেয়েছিলাম না? আবার বলছি, সরল সন্ধিত গতির সাধারণ সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এস ওমেগা টি প্লাস ডেল। একে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে পেয়েছিলাম বেগ। বেগকে যদি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে পেয়েছিলাম ত্বরণ। এই সূত্রগুলো পেয়েছিলাম আমরা, তাই না? আচ্ছা, 4 নম্বরে আর একটা সূত্র তোমাদের মনে রাখতে বলেছিলাম, যেটা বলছিলাম আমরা ভুলে যাই সাধারণত। বলো তো সেই সূত্রটা কি মনে আছে? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম। এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি জানো, ম্যাথ করার ক্ষেত্রে সমস্ত সূত্র আমাদের মনে থাকে, কিন্তু একটা সূত্র মনে থাকে না, যে কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু রুট ওভার স্প্রিং কনস্ট্যান্ট ডিভাইড ভাগ এম, অর্থাৎ স্প্রিং ঝোলানো ওজন। আচ্ছা, তারপরে আর কি সূত্র শিখেছিলাম? আর একটা সূত্র শিখেছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইকুয়াল টু কে এক্স, তাই না? মানে স্প্রিংয়ের ভিতরে রেস্টোরিং যে ফোর্স অথবা প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বল নিয়ে সূত্র শিখছিলাম এফ ইকুয়াল টু কে এক্স। আবার শিখছিলাম যে স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিশক্তি অথবা পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা শিখছিলাম, তাই না? তারপরে শিখছিলাম যে গতিশক্তি নির্ণয়ের সূত্র, যেটা আমরা সবাই জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তারপর শিখছিলাম যে টোটাল এনার্জি বের করার সূত্র হলো ইপি প্লাস ইকে, যেটা যোগ করে দিলে আমরা টোটাল এনার্জি পেয়ে যাব। তো আবার এখান থেকে আমরা মডিফাই করে সহজে একটা সূত্র বের করেছিলাম টোটাল এনার্জি নির্ণয় করার, ইটি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার, তাই না? আর কি সূত্র পেয়েছিলাম বলো তো? আবার এই যে এই ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা ওমেগা টি প্লাস ডেল, এটাকে একটুখানি মডিফাই করে আমরা একটা সূত্র পেয়েছিলাম না? ভি ইকুয়াল টু কী পেয়েছিলাম, কি বলতে পারবা? ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই 10টা সূত্র যদি পেয়েছিলাম না, এবারে কি কোনো সূত্র পেয়েছি আমরা আজকে? এবারে কিন্তু কোনো সূত্র পাইনি। তাহলে এই 10টা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো, তোমাদের ক্ষেত্রে কোনো অঙ্কের কঠিন হবে না, সব অঙ্ক অনেক সহজ হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। এই একটা সূত্র হলে আমরা ম্যাথ করতে পারবো। আচ্ছা, আর একটা কথা হলো আমাদের আর একটা সূত্র লাগে ম্যাথ করতে, অবশ্য অন্যভাবে করা যায়, এই যে এই সূত্র দিয়ে করা যায়, তবে মাঝে মাঝে কিছু কিছু ডাটা দেওয়া থাকলে এইভাবে করা যায়। সেটা হলো লম্বিত ত্বরণ নির্ণয় সূত্র এফ সমান কি লেখা যায়? ভি স্কোয়ার ডিভাইড ভাগ আর এভাবে লেখা যায়। এখানে এই এফটা হচ্ছে কি লম্বিত ত্বরণ, আর ভিটা হচ্ছে কি বেগ, আর আরটা হচ্ছে কি, এখানে আরটা যদি আমরা বিস্তার হিসেবে বিবেচনা করি তাহলে মাঝে মাঝে এফ ইকুয়াল ভি স্কোয়ার ভাগ আর এই সূত্রটা কাজে লাগে আমাদের। তো এই সূত্রটা আমরা মুখস্থ করে রাখবো। এটা আমরা শিখছিলাম কোথায়? গুণন গতিতে শিখেছিলাম না এটা? তো এটা এখানে কাজে লাগতে পারে। আচ্ছা, আমাদের আর কিছু লাগবে না, তবে তোমাদের একটা লক্ষণীয় বিষয় আছে এখানে, সেটা আমরা যেটা ভুল করি ম্যাথ করতে সেটা একটু মনোযোগ সহকারে দেখো আমরা কোথায় ভুল করি। লক্ষণীয় বিষয়,
যদি তোমাকে বলা হয় 2 পাই, তোমাকে বলা হলো 2 পাই, তাহলে বলো তো এই পায়ের ভ্যালু কত? তখন আমরা কি জানি পাই ইকুয়াল টু 3.1416, তাই না? তোমাকে যদি বলা হয় সাইন পাই, তাহলে বলো তো এই পায়ের ভ্যালুটা কত? এই পায়ের ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? অর্থাৎ যখন ত্রিকোণমিতিক অনুপাতের পরে পাই বসে তখন সে পায়ের মান কত হয়? 180 ডিগ্রি। আর শুধু পাই বসলে তার মান কত হয়? 3.1416। এখন তোমাদের কাছে কোশ্চেন হলো, যদি মান এইভাবে থাকে যে 3 পাই সাইন সাইন পাই, তাহলে এইভাবে আছে একটা সমীকরণ থেকে এইভাবে একটা মান দেওয়া আছে 3 পাই সাইন পাই, তাহলে বলো তো এই পায়ের মান কত আর এই পায়ের মান কত? এটা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের পরে আছে সেহেতু এই পায়ের মান হবে 180 ডিগ্রি। আর এইটা যেহেতু খালি অবস্থায় আছে সেহেতু এর মান হবে কত? 3.1416। এটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের ভুল হয়। আর ক্যালকুলেটারে যে আমরা মানটা উঠাই পাই, সে পায়ের মানটা কত পাই আমরা? 3.1416। তো সেহেতু তুমি যদি যে এই লাইনটায় ক্যালকুলেটর উঠিয়ে দাও, এই পাই আর এই পাই, ক্যালকুলেটর কিন্তু 2 পাইকে সেম পাই ধরে নেবে 3.1416। সেহেতু যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পরে পাই বসাবো তখন অবশ্যই খেয়াল করবো যে ওটা 180 ডিগ্রি হবে, পাই হবে না। সেহেতু আমরা ক্যালকুলেটর উঠানোর সময় অবশ্যই 180 ডিগ্রি উঠাবো, পাই উঠাবো না। ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে তোমরা একটু এই বেসিকগুলো দেখো। আর খুব শীঘ্রই তোমাদের ম্যাথের একটা ভিডিও আপলোড করব এই সরল সূত্রিত গতির। তো ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাস এবং শীঘ্রই দেখা হবে